তো আমার আজকের বিষয়গুলো হবে অভিকর্ষ ত্বরণের তারতম্য, হ্যাঁ, উচ্চতার ক্রিয়া এবং পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। আচ্ছা, তো এইসব কথা বলার আগে স্যারেরা অবশ্য কথাগুলো বলেছেন, তারপর আমি আরেকটু রিপিট করব যে সেটা হলো অভিকর্ষ ত্বরণ কি আর কেনই বা তার নাম অভিকর্ষ ত্বরণ হলো। আমি এই বিষয়ে একটু কথা বলবো, কথা বলার পরেই আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে কথা বলি, এখন আমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ কি। হ্যাঁ, আমি একটু পিছনে ফিরে যাই, এইগুলো তোমরা সবাই জানো যে আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা পাই F = ma, F = ma। এই যে F = ma, এখান থেকে দেখা যাচ্ছে কি, যদি আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে সেই বস্তুর মধ্যে কি তৈরি হয়, একটা ত্বরণ সৃষ্টি হয় বা ত্বরণের তৈরি হয়, এই ত্বরণ। এখন আমরা জানি যে যে কোনো বস্তুকে পৃথিবী তার দিকে আকর্ষণ করে মহাকর্ষ বলের জন্য যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে। কিন্তু আকর্ষণও তো এক ধরনের বল। তাহলে এই যে পৃথিবীর আকর্ষণ জনিত বলের কারণে কোনো বস্তুর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা বলতে পারবো কি যে অভিকর্ষীয় ত্বরণ কাকে বলে বা অভিকর্ষজ ত্বরণ কাকে বলে। অভিকর্ষীয় ত্বরণ, হ্যাঁ, আমরা কি বলবো, আমরা বলবো যে পৃথিবীর আকর্ষণের জন্য কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা প্রকাশ করি। অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। আর এই অভিকর্ষ বলের কারণে অভিকর্ষ ত্বরণের কারণেই, হ্যাঁ, বস্তুর ওজন সৃষ্টি হয়। বস্তুর কি সৃষ্টি হয়? বস্তুর ওজন সৃষ্টি হয়। অর্থাৎ আমরা জানি যদি বস্তুর ভর, আমি সংক্ষেপে বলছি, যদি বস্তুর ভর m হয় তবে ওজন হবে কত? mg। ওজন হয় mg। তাহলে আমি দেখলাম এই জি হলো কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে বস্তুর ওজন সৃষ্টি হয় এই অভিকর্ষ ত্বরণের কারণে। যেখানে জি এর মান 0, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান 0, সেখানে বস্তুর ওজন 0 হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি যে জি এর মান সব জায়গায় সমান না, কোথাও বাড়ে কোথাও কমে। তো এই যে জি এর মান কী কারণে তারতম্য হয়, পরিবর্তিত হয়, ঠিক একই কারণে ওজনেরও তারতম্য হয়। তো কী কারণে পরিবর্তন হয় সেই কারণগুলোই আমরা আজকে আলোচনা করব। তবে আমরা জানি জি এর মান 3টা কারণে পরিবর্তন হয়। হ্যাঁ, তবে এখানে আমার উপর 2টা কারণ নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে 2টা কারণ নিয়ে আলোচনা করব। আর যদি আমার সময় পাই তাহলে আমি ওই কারণটা বলে দিব। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে অভিকর্ষ ত্বরণ কাকে বলে। পৃথিবী আকর্ষণের জন্য বস্তুর মধ্যে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে আমরা কী দ্বারা প্রকাশ করব? জি দ্বারা। আর এই অভিকর্ষ ত্বরণের কারণে বস্তুর ওজন সৃষ্টি হয়। ঠিক আছে? তো এখন আমি আরেকটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যাব। সেটা কি হতে পারে যে আমি মনে করলাম এটা পৃথিবী, হ্যাঁ, পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, বস্তুর ভর হলো m, স্মল m, এবং পৃথিবীর ভর ক্যাপিটাল M। বস্তুর সেন্টার থেকে পৃথিবীর সেন্টার থেকে বস্তুর দূরত্ব মনে করলাম r। অর্থাৎ বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে আছে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তু দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের সমান। পৃথিবীর ব্যাসার্ধের সমান। আমি মনে করলাম পৃথিবীর ব্যাসার্ধ r। ঠিক আছে? এক্ষেত্রে নিউটনের সূত্র অনুসারে, নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা বলতে পারি যে এদের মধ্যে আকর্ষণ কত হবে? এদের মধ্যে আকর্ষণ হবে g m m বাই কত? r²।
এটা হলো এদের মধ্যে আকর্ষণ। আবার একজনে বলতেছে যে না, ওই বস্তুর ভর যদি m হয় তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ সেটা তো তার ওজনের সমান। কিসের সমান? ওজনের সমান। কারণ একটা বস্তু ততটুকু বল দ্বারা আকৃষ্ট হয় যতটুকু তার ওজন হয়। কত হয়? ওজন। তাহলে একজন যদি বলে যে এদের মধ্যে আকর্ষণ বল আমি মেপে দেখলাম mg এর সমান, তাহলে তার কথাও সত্য, তার কথাও সত্য, দুজনের কথা কি সত্য। তাহলে আমরা বলতে পারি যে ও আর সে, ওরা দুজনই সমান। অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারবো? এত ইকুয়াল টু mg। এখন আমি উভয় পক্ষ থেকে m কে ক্যান্সেল করে দিলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি g ইকুয়াল টু gm/r²। g ইকুয়াল টু gm/r²। হ্যাঁ, এটাই হলো আমার অভিকর্ষ ত্বরণের মূল গাণিতিক ফর্মুলা। এখন আমরা দেখব যে এই যে জি আমরা পেলাম, জি ইকুয়াল টু ক্যাপিটাল জি, একটা মহাকর্ষ ধ্রুবক, পৃথিবীর ভর, মোট ভর বাই ব্যাসার্ধের স্কোয়ার, এই ফর্মুলাটা কিভাবে পরিবর্তিত হতে পারে? তো প্রথম আমার উপর যে অংশটা আছে সেটা হলো উচ্চতার ক্রিয়া। উচ্চতার কারণে কিভাবে জি এর মান পরিবর্তিত হয়, তাহলে আমরা 1 নম্বর বিষয়টি নিয়ে এখন আলোচনা করি। 1 নম্বর হলো কি? উচ্চতার ক্রিয়া। ওকে, এখন এই উচ্চতার ক্রিয়া আবার 2 প্রকার হতে পারে। যে উচ্চতার ক্রিয়া কীভাবে 2 প্রকার হতে পারে? এই যে পৃথিবী, তারপর থেকে আমার পৃথিবীর পৃষ্ঠ থেকে কেউ উপরে উঠতে পারে ইচ্ছে করলে, আবার কেউ ইচ্ছে করলে নিচেও নামতে পারে। ঠিক আছে? তাহলে উচ্চতার ক্রিয়ার পরিবর্তন হবে মূলত 2 ভাবে। একটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠলে, আর খ নম্বর বলতে পারি পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে নামলে বা পৃথিবীর গভীরে প্রবেশ করলে 2 জায়গাতেই জি এর মান পরিবর্তিত হতে পারে। তো পৃথিবীর উপরে উঠলে আমি এখন প্রথম অংশটা নিয়ে আলোচনা করব যে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠলে জি এর মান কীভাবে পরিবর্তিত হয়। তো আমরা দেখি যে আমি মনে করলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে একজন লোক আরো এইচ পরিমাণ উপরে উঠে সে এখানে আসলো, এবং এখানে সে জি এর মান পাবো GH। এখন আমরা এই সমীকরণ অনুসারে লিখতে পারবো ওই যে যদি সে এটা মনে করো এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কত? GH ইকুয়ালটা আমরা লিখবো GM বাই কত? কেন্দ্র থেকে তার দূরত্ব। এখন দেখো এখানে কেন্দ্র থেকে আগে দূরত্ব পৃথিবী পৃষ্ঠ হলে ছিল আর, এখন পৃষ্ঠ থেকে আরো এইচ পরিমাণ উপরে উঠছে, তাহলে এখন কেন্দ্র থেকে তার দূরত্ব মোট কত হলো? r+h। এখানে কি আছে? r² ছিল, তাহলে r+h হোল স্কোয়ার। অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে আমার যে রাশি আছে সেই রাশির হর বড় হয়ে গেছে। এখন যখন কোনো রাশির হর বড় হয়ে যায় তখন তার ভাগফল অবশ্যই ছোট হয়। অবশ্যই কি হয়? ছোট হয়। তাহলে আমরা কি বলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে আমি যত উপরের দিকে উঠবো জি এর মান তত কি হবে? কমে যাবে। জি এর মান তত কমে যাবে। কারণ এইচ এর মান বাড়ার সাথে সাথে হরের মান তত বাড়বে, আর হরের মান যত বেশি বাড়বে জি এইচ এর মান তত বেশি কমবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এটা পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেই অভিকর্ষ ত্বরণের সাথে কম্পেয়ার করি, অর্থাৎ এই মানের সাথে যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে আমি কি লিখতে পারবো? আমি এইটাকে ওই সমীকরণ যে ভাগ করলে কি পাবো? আমিও লিখতে পারি GH/G সমান হবে GM/r+h হোল স্কোয়ার। আর যেহেতু ভাগ করতেছি তাহলে এই অংশের উল্টে যাবে, উপর উঠবে r², নিচে যাবে কত? GM। ওকে, এই GM ক্যান্সেল করে দিতে পারবো আমরা। তারপর আমরা কি লিখতে পারবো? এখানে r²/r+h হোল স্কোয়ার লিখতে পারবো না? পারবো। আচ্ছা, এরপরে যদি কেউ ইচ্ছে করে এখান থেকে সে কি কমন নিতে পারবে? সে নিচ থেকে আর কমন নিতে পারবে। তাহলে কত হবে? যদি আমি একটু ভেঙে লিখি, r², এখান থেকে আর কমন নিয়ে
আর স্কোয়ার করে ফেললাম 1 প্লাস h/2 স্কোয়ার, সরি h/r। এত স্কোয়ার আমি লিখতে পারবো। তো আর স্কোয়ার কেটে দেবো। দ্যাট মিনস আমার রাশিটা হবে এরকম, যদি উপরে তুলে ফেলি 1 প্লাস h/r হোল ইনভার্স 2। ঠিক আছে, পরবর্তীতে আমি এটাকে যদি বাইনোমিয়াল উপপাদ্য, আমরা একটা নাম শুনছি যে বাইনোমিয়াল উপপাদ্য বা দ্বিপদী বিস্তার, দ্বিপদী বিস্তারের সাহায্যে যদি আমি এই অংশটাকে বিস্তৃত করি, তাহলে আমি সেটাকে কীভাবে লিখতে পারবো? আমি লিখতে পারবো এটা সমান হচ্ছে 1 মাইনাস 2h/r প্লাস c ইন্টু h/r হোল স্কোয়ার মাইনাস, দ্যাট মিনস এবার চলতে থাকবে। এখন যেহেতু h/r এটা খুবই মানে ক্ষুদ্র অংশ বা এটার মান খুবই কম, তাহলে কমকে যত আমি স্কোয়ার করবো বা উচ্চতর ঘাতে নিয়ে যাবো, তার মান কিন্তু ততই কমতে থাকবে। ফলে ইচ্ছে করলে আমি এই অংশগুলোকে কী করতে পারবো? বাদ দিয়ে রাখতে পারবো। আমি শুধু প্রথম দুইটা টার্ম নেব, অতএব যদি সব কিছু মুছতে দিই, তাহলে মুছতে গেলেও পরে আমি শুধু এই কথাটা লিখতে পারবো যে gh/g সমান হবে 1 মাইনাস 2h/r, 1 মাইনাস 2h/r। ঠিক আছে, প্লাস আমি কি লিখতে পারি? gh সমান 1 মাইনাস 2h/r ইন্টু কি? ইন্টু g। আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণের এত। তাহলে আমি এখান থেকে কী দেখছি? যতই h এর মান যত বেশি হচ্ছে, এই gh এর মান তত কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তো ঠিক আছে, এখান থেকে তোমরা বের করে দেখাবা, তোমাদের জন্য বাড়ি কাজ, যে কত উচ্চতায় উঠলে g এর মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হয়। কতটুকু হয়? অর্ধেক হয়। তাহলে তোমাদের বাড়ির কাজ, কত উচ্চতায় উঠলে জি এর মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হয়। আচ্ছা, এখন আমরা দেখব যে পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচের দিকে নামলে কীভাবে জি এর মান কমে। আমি মনে করলো একজন ডি পরিমাণ নিচে নামছে, কতটুকু পরিমাণ? ডি পরিমাণ। তাহলে এক্ষেত্রে হর কিন্তু কমে যাবে, কারণ এখন সেন্টার থেকে দূরত্ব কত হচ্ছে? দূরত্ব হচ্ছে আর মাইনাস ডি। মনে করলাম এটা একটা বিবিন্দু, বিবিন্দুতে সে কতটুকু নিচে নেমে গেছে? ডি পরিমাণ নিচে নেমে গেছে পৃথিবীর পৃষ্ঠ থেকে। তাহলে এই ক্ষেত্রে হরের মান কমে যাচ্ছে। হরের মান কমে গেলে জি এর মান তো বাড়ার কথা, কিন্তু আমি বললাম যে এখানে জি এর মান কমে। এর কারণ কি? তাহলে আমরা দ্বিতীয় বিষয়টা দেখি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে নামলে কেন জি এর মান কমে। তো এখানে তোমরা দেখো যে ওকে, চিন্তা করে দেখো, একজন লোক যখন এখানে দাঁড়িয়ে থাকে তখন কিন্তু পুরো পৃথিবীর ভরটাই তার নিচে আছে, অর্থাৎ মানে পুরো পৃথিবীর ভরটাই কিন্তু তাকে নিচের দিকে আকর্ষণ করতেছে। এখন যখন সেই লোকটা বিবিন্দুতে নেমে আসলো, তার অর্থ হচ্ছে এই যে এখন এই গোলক অংশটুকুর যে ভর, সেই ভরটুকুই কেবল তাকে নিচের দিকে টানতেছে, এবং অবশিষ্ট অংশ যে ভর, মানে এই যে অংশগুলোর ভর কিন্তু আর তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। ঠিক আছে, তার মানে যতই আমি নিচে যাচ্ছি তত কিন্তু পৃথিবীর যে অংশটার মানে যতটুকু অংশ আমার নিচে থাকে, সেই অংশটুকুই কেবল আমাকে আকর্ষণ করতে পারে, আর বাকি অংশটুকু আমার উপর প্রভাব বিস্তার করতে পারে না। এতে করে যেহেতু ভরের পরিমাণ কমে যাচ্ছে, আর এখানে ভরের একটা ফ্যাক্টর আছে, ফলে সব মিলিয়ে দূরত্ব কমে যাচ্ছে, আবার ভরও কমে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ভরের পরিমাণটা বেশি কমে যাচ্ছে, ফলে জি এর পরিমাণটা সেই অনুপাতে বেশি কমে যাচ্ছে, অর্থাৎ যতটুকু বাড়ার কথা তার কিন্তু বেশি কমে যাচ্ছে, ফলে আলটিমেটলি জি কমে যাচ্ছে। এটা আমি কীভাবে দেখাতে পারি? আমি আচ্ছা লিখি, 2 নম্বরটা লিখি। ধরি একজন ব্যক্তি বা ধরি
ধরি পৃথিবীর পৃষ্ঠ হতে ডি গভীরে বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান জিডি, জি অফ ডি ডেপথ। ওকে, তারপরে এখন আমরা যেটা বলবো যে জিডি, সুতরাং জিডি ইকুয়াল টু লিখতে পারবো আমরা কত, এই সমীকরণ অনুসারে জি অফ এম প্রাইম। আমি এখন এটাকে এম লিখবো না, এম প্রাইম দিলাম, আর নিচে কত হবে আর মাইনাস ডি হোল স্কোয়ার, আর মাইনাস ডি হোল স্কোয়ার। আচ্ছা, আমি কেন এম প্রাইম দিলাম? কারণ আমি এখন বলছি কি যে ভিতরে নামলে যতটুকু ভিতরে যাবে তার বাকি অংশটুকু তাকে কেবল আকর্ষণ করবে, আর বাহিরের অংশটুকুর যে বরটা থাকবে সেই বর তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তো আমি সেই জন্য এটাকে এম প্রাইম মনে করলাম। ওকে, এখন আচ্ছা আমি এগুলো একটু মুছে দিই, মুছে দিলে পরে আশা করি আমরা বুঝতে পারবো, কারণ আমাদের লিখার জায়গাটা তখন কমে যাবে, বেড়ে যাবে। এখন দেখো জিডি সমান আপনি তাহলে এখান থেকে কি লিখতে পারতেছি, এম প্রাইম মানে ভর। আচ্ছা, এখন এইটা তো একটা গোলক, এই অংশটা একটা কি, এই অংশটা একটা গোলক। এই অংশটা যদি একটা গোলক হয়, সে গোলকের ঘনত্ব মানে পৃথিবীর টোটাল ঘনত্ব যদি আমি রো ধরি, কত ধরি, রো ধরি, তাহলে তার ভর হয় ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে আমি দেখবো যে প্রথমে এই অংশটা আয়তন করবো, ওই গোলকটা আয়তন করবো। জি আছে, জিতে একটা ধ্রুবক, আমি জিকে রেখে দিলাম। বর বের করতে হলে আমাকে লিখতে হবে প্রথমে আয়তন। আমরা জানি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখন এখানে আর বলতে বুঝবো আর মাইনাস টি, কারণ আমি তো এইটুকু কল্পনা করতেছি, এখন শুধু এইটুকু কল্পনা করতেছি। তাহলে আর মাইনাস ডি হোল কিউব, 4/3 পাই আর কিউব, মানে আর মাইনাস ডি হোল কিউব আর ইন্টু ঘনত্ব হচ্ছে, তাহলে এটা হচ্ছে ভর, ওই অংশটুকুর ভর। আর নিচে কত আছে আর মাইনাস ডি হোল স্কোয়ার। এখন এইটার এখানে 2 ঘাত আছে, এখানে 3 ঘাত আছে। আমি 3 ঘাত থেকে 2 ঘাতকে বাদ দিতে পারি, সেক্ষেত্রে আমি কত পাচ্ছি 4/3 জি কে ওই পাশে নিয়ে গেলাম, জি পাই রোকে নিয়ে আসলাম দিকে আর মাইনাস ডি। ওকে, এটা হলো আমার ওইখানকার অভিকর্ষ ত্বরণ। এখন পৃথিবীর পৃষ্ঠের ক্ষেত্রে আমি সেটা কি লিখতে পারতাম, জি কত কত লিখতে পারতাম, যদি ওইভাবে লিখে আমি পৃথিবীর টোটাল আয়তন আমি কত লিখতে পারতাম, এই জি 4/3 পাই আর কিউব, হ্যাঁ, আর ঘনত্ব তো রো, নিচে কত আছে আর স্কোয়ার। এখন আমি এই জিডিকে জি দ্বারা ভাগ করলে কি পাবো, জিডি বাই জি সমান হবে, দেখি আমরা এখন সবই ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, এখানে শুধু থাকতেছে, উপরে থাকতেছে আর মাইনাস ডি, আর নিচে কত থাকতেছে, নিচে এই যে এটা থেকে সেগুলো কেটে দিয়ে আমি এবার লিখতে পারতাম 4/3 পাই জি পাই আর রো, নিচে শুধু একটা আর থাকতেছে। ঠিক আছে, এখন এখান থেকে একটা আর কমন নেই, কমন নিয়ে আমি আর কেটে দিই, বুঝলেন, প্লাস জিডি বাই জি সমান লিখতে পারবো কত 1 মাইনাস ডি বাই আর, আর ক্যান্সেল করে দিলাম, বুঝলেন, প্লাস জিডি সমান হচ্ছে 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। এটা হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণ। যেই সমীকরণ দিয়ে আমি কতটুকু মানে ডি পরিমাণ নিচে নামলে সেখানে জি এর মান কত হবে, আমি সেই সমীকরণ সেইটা বের করতে পারবো এই সমীকরণের সাহায্যে। ঠিক আছে, এখন তাহলে তোমাদের বাড়ির একটা কাজ দেই। বাড়ির কাজ হলো যে কতটুকু গভীরে নামলে জি এর মান পৃথিবীর ভূপৃষ্ঠের মানে অর্ধেক হবে, ওটার বাড়ির কাজ কতটুকু
মানে ভূপৃষ্ঠ হতে, কোথা থেকে? ভূপৃষ্ঠ থেকে কতটুকু নিচে নামলে বা কতটুকু গভীরে প্রবেশ করলে, নিচে নামলে জি এর মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে বা অর্ধেক হবে। গুড, হ্যাঁ, এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা এটা ট্রাই করবা। আর যদি এটা না পারো তাহলে তুমি আমাকে নক করবা, আমি এটা আনসার বলে দিব। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম অভিকর্ষ জি এর ত্বরণের যে তারতম্য ঘটে সেটা উচ্চতার কারণে ঘটে। পৃথিবী পৃষ্ঠ থেকে উপর উঠলেও হয় কমে, নিচে নামলেও কমে, এবং কিউ অনুপাতে কমে। সেগুলো আমরা অলরেডি দুটো সমীকরণ করে আমি দেখিয়ে দিয়েছি। এখন আমরা পড়ব পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। আসলে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে কিভাবে জি এর মান পরিবর্তন হয়, হ্যাঁ, আমাদেরকে এখন এই বিষয়টা একটু আমরা দেখব। তাহলে আমাদের আজকের ক্লাসটা মোটামুটি শেষ। আমি এখন দেখাবো যে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে কিভাবে জি এর মান পরিবর্তন হয়। তো পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে জি এর মান পরিবর্তন হয়, এটা মূলত কতগুলো ব্যাখ্যা আছে। আমি সে বিষয়গুলা যদি একটু বলি, তাহলে আমরা জানি যখন একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন সেই বস্তুটা সর্বদা বৃত্তর কেন্দ্র থেকে কেন্দ্রের বাইরে একটা বল লাভ করে, দেখেন যেটাকে আমরা বলি কি কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্র বিমুখী বলের কারণে বস্তু বাইরের দিকে ছিটকে পড়ার চেষ্টা করে। তো এই যে আমরা দেখতেছি কি পৃথিবীটা সবসময় একটা ঘূর্ণনশীল, নিজ অক্ষের উপর ঘূর্ণায়মান। তাহলে পৃথিবীর পৃষ্ঠে যা কিছু আছে সব কিছু কিন্তু পৃথিবীর ব্যাগে ঘূর্ণনিত হচ্ছে বা ঘূর্ণন হচ্ছে। সব কিছু ব্যাগ পৃথিবীর ব্যাগেই মানে ঘুরে আসতেছে। এখন বিষয় হলো যেটা আমি জানি পৃথিবীর আকৃতি সব জায়গায় সমান না, ফলে পৃথিবীর সকল পৃষ্ঠের সকল বিন্দুর যে রৈখিক বেগ তাও সমান না। আচ্ছা, আমি যদি আরেকটু বলি, ওকে, আমি এখন দেখাবো যে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে কীভাবে জি এর মান পরিবর্তন হয়। তো আমরা জানি একটা বস্তুকে যখন বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন সেই বস্তু বাইরের দিকে ছিটকে পড়ার চেষ্টা করে। বস্তুর বেগ যত বেশি পায় বৃদ্ধি পায়, সে বস্তু বাইরের দিকে ছিটকে পড়ার প্রবণতা তত বেশি হয়, অথবা কেন্দ্র বিমুখী বলের মান তত বেশি হয়। আমরা কেন্দ্র বিমুখী বলের মান যদি পাই, আমরা যেরকম পাই কেন্দ্র বিমুখী বলের মান আমরা পাই এম বি স্কয়ার বাই আর, যেখানে এম হলো বস্তুর ভর, আরটা হলো ঘূর্ণমান পথের ব্যাসার্ধ, আর বি হচ্ছে রৈখিক বেগ। এখন আমরা দেখলাম যে পৃথিবী তার নিজ অক্ষের উপর 24 ঘন্টা একবার ঘুরে আসে। নিজ অক্ষের উপর একবার ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে? 24 ঘন্টা। এখন দেখো যে এই বিষুব এলাকায় আছে সে কিন্তু 24 ঘন্টায় এই যে এইটুকু পথ ঘুরে আসবে, আর যে মেরু এলাকার দিকে আছে অর্থাৎ দ্যাট মিনস এইখানে আছে সে কিন্তু 24 ঘন্টায় এইটুকু পথ ঘুরে আসবে। তাহলে আমি দেখছি যে বিষুব এলাকায় যে আছে সে একই সময়ে অর্থাৎ মেরু এলাকায় একজন লোকের থেকে একই সময় বেশি পথ ঘুরে আসে। এটা কীভাবে সম্ভব? এটা এভাবে সম্ভব যে আমি বলতে পারি এই এলাকায় যে আছে তার রৈখিক বেগ মেরু এলাকার একজন লোকের থেকে অনেক বেশি, ফলে সে বেশি পথ ঘুরে আসে, তার বেগ বেশি, সে অল্প পথ ঘুরে, তার বেগ কম। এখন আমরা আবার দেখতেছি কি বেগের উপর মানে ঘূর্ণন বেগের উপর বা রৈখিক বেগের উপর কেন্দ্র বিমুখী বলের মান নির্ভর করে। হ্যাঁ, এই যে এম বি স্কয়ার বাই আর সেটা নির্ভর করে, এম বি স্কয়ার বাই আর সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এখন দেখো এই বলটা কিন্তু বস্তুকে বাইরের দিকে ছিটকে ফেলার চেষ্টা করে। কোন দিকে ছিটকে ফেলার চেষ্টা করে? বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করে, ফলে এটা কেন্দ্র বিমুখী বল। এখন আমরা জানি কি এম জি ক্রিয়া করে কোন দিকে? কেন্দ্রের দিকে। আর এই বলটা ক্রিয়া করে কোন দিকে? কেন্দ্রের বিপরীতে। ফলে আমরা বলতে পারি এই ঘূর্ণন বলের কারণে কিন্তু জি এর মান কিছুটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, কিছুটা কমে যাচ্ছে। যদি পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া থেমে যেত তাহলে কিন্তু এই বলটা আর বিপরীতে কাজ করতো না, ফলে তখন জি এর মান হালকা হলে বাড়ত। ওকে, এখন আমরা দেখব এই যে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে কোথায় জি এর মান কীভাবে মানে কতটুকু এফেক্টেড হচ্ছে বা কতটুকু পরিবর্তন হচ্ছে, আমরা সেই বিষয়গুলো এখন একটু দেখব।
তো আমি বিশ্বব্যাপী মানে পৃথিবীর সেন্টার থেকে ল্যামডা ল্যামডা অক্ষাংশে একটি বস্তু কল্পনা করলাম, যে বস্তুর ভর মনে করলাম কি এম। এখন পৃথিবীর ব্যাসার্ধ মনে করলাম কি আর। পৃথিবীর ব্যাসার্ধ কোথাও ক্যাপিটাল আর। তো পৃথিবীর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে আমরা বলতে পারি কি গুণাঙ্ক হতে ল্যামডা অক্ষাংশে পৃথিবীর পৃষ্ঠে যে বিন্দু আছে সেই বিন্দুর আমি দূরত্ব মনে করলাম কি সেন্টার থেকে এখান থেকে মনে করলাম ছোট হাতের আর, স্মল আর। আমরা ওটাকে কী ধরবো? স্মল আর। তাহলে ওইখানে যদি একটা বস্তু এই দিক বরাবর ঘুরে আসে মনে করলাম সেখানে তার ব্যাগ হচ্ছে ভি। কত বেগে ঘুরে আসছে? ব্যাগ ভি। তাহলে তার কেন্দ্র বিমুখী বলের মান কত হবে? তার কেন্দ্র বিমুখী বলের মান হবে mv²/r। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হলো এই mv²/r সে কিন্তু এই দিক বরাবর ক্রিয়া করতেছে। কোন দিক বরাবর? সরাসরি এই দিক বরাবর। এখন আমরা জানি যে বস্তুর ভর m, তার জন্য যে সৃষ্ট ওজন mg, সে ক্রিয়া করতেছে এই দিকে, ক্রিয়া করতেছে এই দিকে, কেন্দ্র বিমুখী বলটা ক্রিয়া করতেছে এই দিকে। তাহলে আমরা বলতে পারবো যে সরাসরি কেন্দ্র বিমুখী বল একেবারে পুরোপুরি তার এগেনস্টে কাজ করতেছে না, কারণ তার দিকটা তো এই দিকে, তার দিক হচ্ছে এই দিকে। তাহলে এখানটা মধ্যবর্তী কোণ আছে, এই কোণটা হচ্ছে ল্যামডা। এই কোণটা কত? ল্যামডা কোণ। অর্থাৎ একটা ল্যামডা কোণে একটা অংশ আছে। তাহলে আমরা বলতে পারি যে এই দিকে যে অংশটা আছে mv²/r, তার একটা অংশ হলো এই দিক বরাবর ক্রিয়া করে, মানে হ্যাঁ এই দিক বরাবর ক্রিয়া করে, যেটা সরাসরি জি এর মানে ওজনের বিপরীতে ক্রিয়া করে। তাহলে এই অংশটা কত? আমরা জানি এই অংশটা হচ্ছে ভূমি অংশ, যেহেতু এখানে কোণটা আছে এটা ভূমি অংশ, এবং এর মান হবে mv²/r cos of lambda। mv²/r cos lambda এইটা সরাসরি কি করে? তার অপোজিট হিসেবে কাজ করে, তার বিপরীতে কাজ করে। তাহলে ওইখানে বস্তু ওজন কত হওয়ার কথা ছিল? mg, কিন্তু এখান থেকে যে অংশটা কেন্দ্র বিমুখী বলের জন্য প্রতিহত হয় বা বিপরীতে কাজ করে সেই অংশটাকে বাদ দিতে হবে। সেই অংশটা কত হবে? mv²/r cos of lambda, cos of lambda। এখন যদি ওইখানে এইখানে আমি মনে করলাম বস্তুর এইসব মানে এতগুলো বিষয়ের যে সম্মিলিত ফলের ফলে তার অভিকর্ষ ত্বরণ ওইখানে হলো জি অফ ল্যামডা। তাহলে ওইখানে অ্যাম্বরের বস্তুর ওজন হবে কিন্তু mg ল্যামডা। আমরা দেখতে পারি যে mg ল্যামডা আসলে কার সমান হবে? প্রকৃতপক্ষে mg যত হওয়ার কথা ছিল এইটার থেকে ওই গুণন অংশের জন্য যে অংশটা আছে সেই অংশটা বাদ দিলে যা পাবো এই দুটো আসলে এইটার সমান। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যদি চতুর্থ সব দিক থেকে m ক্যান্সেল করি তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস v²/r cos of lambda। ঠিক আছে, আমি এই অংশটা পাচ্ছি। এখন তোমরা নিজেরা খেয়াল করে দেখো, যদি এটা আর হয় আর এটা স্মল আর হয় তাহলে এইটা যেহেতু ল্যামডা, তাহলে আমরা এই অংশটাকে ল্যামডা করতে পারবো। ঠিক আছে না? এইটা ল্যামডা, তাহলে এইটাও ল্যামডা, কারণ হচ্ছে কি দুইটাই সমান্তরাল রেখা আর এটা হচ্ছে তাদের ছেদক। আরটা হলো ক্যাপিটাল আর হলো তাদের ছেদক। ফলে এটা যদি ল্যামডা হয় এটাও অবশ্যই ল্যামডা হবে। আচ্ছা, এটা যদি ল্যামডা হয় তাহলে আমরা এটাকে বলবো ভূমি, এটাকে বলবো কি অতিভুজ। তা ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে cos ল্যামডা। অর্থাৎ r/r ইকুয়াল টু হবে cos of lambda, therefore r is equal to r cos of lambda। ওকে, আমি এখন যদি r এর পরিবর্তে এই মানটা বসাই, এবং আরেকটা বিষয় হলো যে আমরা জানি v ইকুয়াল টু কত? ওমেগা অফ r। v ইকুয়াল টু ওমেগা r, v ইকুয়াল টু ওমেগা r। ঠিক আছে, এখানে v ইকুয়াল টু ওমেগা r, অর্থাৎ রৈখিক বেগ সমান হচ্ছে কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ, কারণ দেখো এদের সবারই কিন্তু রৈখিক বেগ কৌণিক বেগ সমান, কারণ আমরা সবাই 24 ঘন্টায় একবার সম্পূর্ণ পথটা ঘুরে আসি। এইটুকু পথ ঘুরে আসে 24 ঘন্টায়, সেই এইটুকু পথ ঘুরে আসে 24 ঘন্টায়, একজন লোক এখানকার এইটুকু পথ ঘুরে আসে 24 ঘন্টায়। তাহলে প্রত্যেকেরই কিন্তু কৌণিক বেগ সমান, কারণ প্রত্যেকের 24 ঘন্টায় 25 রেডিয়ান ঘুরে আসে। কিন্তু প্রত্যেকের ভি সমান না, কারণ প্রত্যেকের ভি ভিন্ন আছে, এবং ভিটা ডিপেন্ড করে কিন্তু আর এর উপর, অর্থাৎ পৃথিবীর যে ওই অংশের গুণাঙ্ক থেকে যে দূরত্ব সেই দূরত্বের উপর। আমি দেখতেছি বিশ্ব এলাকায়
পৃথিবীর সেন্টার বা ঘূর্ণাক্ষ থেকে অথবা সেন্টার থেকে যে পৃথিবীর পৃষ্ঠের যে দূরত্ব এবং অন্যান্য যে কোনো এলাকায় সেই ঘূর্ণাক্ষ থেকে দূরত্বের মান অবশ্যই কম হয়, ফলে ওই এলাকায় অবশ্যই বি এর মান কী হবে, কম হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি দেখতেছি যে একই কৌণিক বেগের ফলেও রৈখিক বেগের মধ্যে যথেষ্ট পরিমাণ ভিন্নতা আছে। তো আমরা ইচ্ছা করলে ভি ইকুয়াল টু ওমেগা আর এই সমীকরণটাকে যদি আমরা এইখানে ইনপুট করি, সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে লিখতে পারবো? আমরা লিখতে পারবো জি ইকুয়াল টু ভি স্কোয়ারের মধ্যে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর কজ অফ ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা, এখন ইচ্ছে করলে আর একটা ওমেগা স্কোয়ার শুধু আর কজ অফ ল্যামডা। এখন আমি আবার আগে দেখাচ্ছি যে ওমেগা স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর কজ ল্যামডা। তো এখন একটু সময় যদি আমি লিখি, তাহলে আমি একবারে কি লিখতে পারবো? এটুকু সমান আমি ওকে আমি এখানে লিখি সবশেষ, এখান থেকে এনে এখানে লিখি, আমি উপরে লিখি, তাহলে জি ল্যামডা ইকুয়াল টু আমি লিখতে পারবো জি মাইনাস ওমেগা স্কোয়ার, এই আর এর পরিবর্তে লিখবো কত? ক্যাপিটাল আর কজ ল্যামডা, আর এখানে একটা কজ ল্যামডা, অর্থাৎ কজ স্কোয়ার ল্যামডা। হ্যাঁ এইটা, তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই সমীকরণ থেকে আমরা কিন্তু একটা জিনিস খুব সহজভাবে দেখতে পাচ্ছি যে মেরু এলাকায় পৃথিবীর ঘূর্ণনের কোনো প্রভাব নেই, পৃথিবীর ঘূর্ণনের কোনো প্রভাব নেই। কেন? কারণ আসলে তো এটা তো এই এলাকা, এবং এই এলাকায় তার ঘূর্ণন তো অল্প একটু পথ, সেই প্রভাব বিস্তারিত হয় না, এবং এটা আমাকে দেখে দেখাইতে পারি। কেন? আমরা পাইতেছি কত? জিডি মেরু এলাকার ক্ষেত্রে ল্যামডা মান কত হবে? ল্যামডা মান হবে 90 ডিগ্রি, কারণ এই ল্যামডা ঘুরে তখন এই যে এখানে আসবে, ঠিক আছে না? ল্যামডা মান হবে 90 ডিগ্রি। সেক্ষেত্রে জিডি কত কত লিখবো? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ অফ 90 ডিগ্রি স্কোয়ার, আর কজ 90 কত কত? 0। আলটিমেটলি এই টার্মটা কত হয়ে যাচ্ছে? 0। অর্থাৎ জিডি কত কত? জি। হ্যাঁ, তাহলে আমি দেখতেছি কি যে পৃথিবীর মেরু এলাকায় পৃথিবীর ঘূর্ণনের কোনো প্রভাব অর্থাৎ জি এর উপর নাই। হ্যাঁ, আবার বিষুব এলাকায় এর মান কেমন? বিষুব এলাকায় জিডি এর মান কত হবে? বিষুব এলাকায় কিন্তু ল্যামডা ইকুয়াল টু 0, সেক্ষেত্রে জিডি ইকুয়াল টু কত? সরি জিডি না, সরি ভুল হয়েছে, জি ল্যামডা, জি ল্যামডা। ওকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি জি ল্যামডা, অথবা জি 0 লিখতে পারতাম, আর এখানে লিখতে পারতাম জি 90, যেহেতু আমি এখন 90 ডিগ্রি করে নিচ্ছি, মানে মেরু এলাকায়। আর এরকম জি 0 ইকুয়াল টু কত লিখবো? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ অফ 0 ডিগ্রি স্কোয়ার, কজ 0 ইকুয়াল টু 1 স্কোয়ার মানে 1, দ্যাট মিনস এটা ইকুয়াল টু কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এখন আমরা জানি যে কোন এলাকা? বিশ্ব এলাকায় আর এর মান সবচেয়ে বেশি, ফলে আমরা বলতে পারবো জি এর মান সবচেয়ে কমে যায়। কিন্তু ঘূর্ণনের কারণে জি এর মান সবচেয়ে বেশি কমে কোথায়? বিশ্ব এলাকায়, কারণ বিশ্ব এলাকায় তো যে বাদ দিতে হবে যে অংশটা, সেই অংশটার মান সবচেয়ে বেশি, অর্থাৎ আমার জি থেকে কিন্তু সবচেয়ে বেশি অংশটা বাদ দিতে হচ্ছে, এবং সেটা বিশ্ব এলাকায়। তাহলে বিশ্ব এলাকায় আমি দেখতেছি পৃথিবীর ঘূর্ণনের কারণে বিশ্ব এলাকায় কিন্তু জি এর মান কমে যাচ্ছে। আরেকটা আছে এই পৃথিবীর আকার ক্রিয়া, ওইখানে দেখবো যে বিশ্ব এলাকায় আকারটা অনেক বড়, আর এর মানটা অনেক বড়, ফলে সেখানে জি এর মান কম, আর মেরু এলাকার ক্ষেত্রে আকারের আর এর মানটা ছোটো, ফলে এখানে জি এর মানটা বেশি। আচ্ছা ওকে, ওইটা বসে আরেকটা স্যার দেখাবে। আমার তাহলে আজকে বেশি কথা বলবো না। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করবো যে তোমরা বিষয়টা পুরো অংশটাই বেশ মনোযোগ সহকারে দেখেছো।